দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সংস্কার আগে না নির্বাচন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই প্রশ্নের উত্তর নিয়ে দ্বিধাদ্বন্দ্বে দেশের জনসাধারণের পাশাপাশি প্রবাসীরাও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যান্য দেশের পাশাপাশি চলমান এই বিতর্ক নিয়ে উদ্বিগ্ন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরাও। সৌদি আরব থেকে সহকর্মী মোহাম্মদ সেলিম উদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। জুলাই আন্দোলন পরবর্তী সময় থেকেই নতুন উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশের আপামর জনসাধারণ। শুধুমাত্র দেশের মানুষই নয়, এ ভাবনা বিশ্বের সকল দেশের প্রবাসী বাংলাদেশিদেরও। তবে বর্তমানে দেশে নির্বাচন পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা চিন্তার ভাঁজ ফেলছে বহু প্রবাসীদের মনে। সংস্কার আগে না নির্বাচন, এ প্রশ্নে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা। অনেকে বলছেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান তারা। অন্যদিকে আগে সংস্কার এরপর নির্বাচনের পক্ষেও মত দিয়েছেন অনেকে। আমরা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সবসময় দেশের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। আমাদেরকে গণতন্ত্র ফিরতে হবে, তো সেই জন্য সংস্কার করে দ্রুত নির্বাচন দেখ এবং বাংলাদেশে আইনি শাসন প্রতিষ্ঠা হোক, এটা আমরা একজন প্রবাসী হিসাবে আমার কাম্য। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, শুধুমাত্র সরকার নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনেরও দাবি জানিয়েছেন প্রবাসীরা। নিরপেক্ষ প্রশাসন, শক্তিশালী নির্বাচন কমিশন, যথাযথ আইন ও বিচার প্রক্রিয়ার ব্যবস্থা নিশ্চিতকরণ এখন এ দেশ সংস্কারের একমাত্র উপায় বলে মনে করেন প্রবাসের বাংলাদেশিরা। আমরা প্রবাসে থাকি, রেমিটেন্স পাঠাই, আমাদের টাকা দেশের বাইরে চলে যায়, সেটা যেন না হয়। বাংলাদেশে যদি সংস্কার যদি না হয় তাহলে এই যে ঝামেলাগুলা, এগুলা চাঁদাবাজি, দুর্নীতি, এরপরে আমরা সবসময় আইনকে শ্রদ্ধা করতে হবে। এইটা আমরা মাথার মধ্যে, পাবলিকের মাথার মধ্যে ঢুকাই দিতে হবে। আইনকে যদি আমরা শ্রদ্ধা না করি, আইনকে যদি সম্মান না করি, তাহলে আমরা বাংলাদেশ ভালো হবে না। দেশকে সুষ্ঠু ও সঠিক পথে এগিয়ে নিতে দরকার প্রশাসনের প্রতি আস্থা ও বিশ্বাসযোগ্যতা। সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিবে প্রশাসন, এমন আশ্বাস প্রবাসীদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সৌদি আরবে ইস্তেরাহা আল আত্তাকওয়া হজ কাফেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হজ প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার রাজধানী রিয়াদে এই কর্মশালার আয়োজন করা হয়। সংগঠনের পরিচালক মোহাম্মদ সোহাইলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বাংলাদেশি রাষ্ট্রদূত দেলাওয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ব্যারিস্টার মোশাররফ হোসাইন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন শায়েখ হাফেজ রহমতুল্লাহ। বিশেষ আলোচক ছিলেন শায়েখ আব্দুর রব আফনান। এছাড়াও আরও বক্তব্য রাখেন ডক্টর মাহমুদুজ্জামান, ডক্টর শাহেদ শাহ আলম সহ আরও অনেকে। সভায় কোরআন হাদিসের আলোকে হজের বিশদ আলোচনা করেন বক্তারা। মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে আসিয়ানের 46তম আসর। এরই মধ্যে সম্মেলনে যোগ দিতে রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এবছরের সম্মেলনের মূল আলোচ্য বিষয় মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও দক্ষিণ চীন সাগর ইস্যু। সম্মেলনে কৌশলগত 4টি নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা। এবারের আসরে সভাপতিত্ব করবেন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে আসিয়ান কমিউনিটি ভিশন 2045 শীর্ষক 20 বছর মেয়াদী প্রকল্পের সূচনা করতে যাচ্ছেন প্রতিনিধিরা। আগামী 26 ও 27 মে সম্মেলন অনুষ্ঠিত হবে। স্পেনে ভয়েস অব বার্সেলোনা ও ভয়েস অব সান্তা কলমার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। বার্সেলোনার সাতালিয়া সাকার মাঠে এই 16টি দলের অংশগ্রহণে হয় টুর্নামেন্টের আয়োজন। প্রতি মঙ্গলবার অনুষ্ঠিত হবে এক পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে 6-4 গোলে মিলন আতিক বিসিএন দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা করে নেয় 7 স্টার এফসি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমদ, সাধারণ সম্পাদক AR লিটু, ভয়েস অব শান্তা কালমার সভাপতি মোরাদুল ইসলাম সহ বার্সেলোনার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। আগামী 27 মে পর্দা নামবে প্রথম রাউন্ডের খেলার। আন্তর্জাতিক SMS সার্ভিসে স্বচ্ছতা নেই। সরকার বছরে রাজস্ব হারাচ্ছে 200 কোটি টাকার বেশি। সকাল ইন্টারন্যাশনাল গেটওয়ে শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক কর্মশালায় এমন তথ্য জানান IGW অপারেটর্স ফোরাম। TRNB আয়োজিত অনুষ্ঠানে প্রযুক্তিবিদরা অভিযোগ করেন, সংস্কার প্রস্তাবনার নামে স্থানীয়দের ব্যবসা বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা চলছে।
প্রতি মাসে দেশে আন্তর্জাতিক SMS আসে 3 কোটির বেশি। এর প্রায় পুরোটাই ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে। প্রতি SMS 8 মার্কিন সেন্টের বেশি দরে নিয়ে আসা হয়। মোবাইল অপারেটরদের মাধ্যমে পরিচালিত এই A2P SMS সার্ভিস থেকে সরকার বছরে নামমাত্র আয় করছে, এমন অভিযোগ করেছেন আন্তর্জাতিক কল পরিচালনার লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, IGW অপারেটররা ভয়েস কলে 40% বেশি রেভিনিউ শেয়ার করছে, অথচ মোবাইল অপারেটররা A2P সার্ভিসে মাত্র 6.5% রেভিনিউ শেয়ার করছে। এতে সরকার বছরে রাজস্ব হারাচ্ছে 200 কোটি টাকার বেশি। আমাদের মাধ্যমে যা SMS ঢুকবে ICX হয়ে মোবাইল অপারেটর হয়ে গ্রাহকের কাছে যাবে। সো 3টা লেয়ারে ক্রস চেকিং করতে পারবে BTRC। এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন BTRC পুরোপুরি অন্ধকারে। মোবাইল অপারেটর যা বলছে BTRC সেটাই, BTRC হাতে কোনো অপশন নাই ওটা মেনে নেওয়া ছাড়া। ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স পলিসি অনুযায়ী A2P SMS সার্ভিস পরিচালনার দায়িত্ব ইন্টারন্যাশনাল গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর, এমন দাবি করেন IOF প্রতিনিধিরা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিধিবহির্ভূতভাবে এই ব্যবসা মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়া হয়, এমন অভিযোগ করেন তারা। যে ILDTS পলিসি যেভাবে আছে সেভাবে যদি এটা প্রণয়ন করা হয়, আমরা যদি এই সার্ভিস, যেটা আমাদের জন্য কিন্তু নতুন কোনো পলিসি করার কিছু নেই, জাস্ট BTRC অনুমোদনের মাধ্যমেই কিন্তু আমরা সার্ভিসটা চালু করে ফেলতে পারি। কিছু টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আছে, এটা করার মাধ্যমে আমরা চালু করলে এখানে বছরে প্রায় 200 কোটি টাকা আমরা সরকারকে এখান থেকে রেভিনিউ শেয়ার করতে পারবো। টেলিকম খাতে নতুন সংস্কার প্রস্তাবনার মাধ্যমে দেশি উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্য মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে ব্রিফিংয়ে জানান স্থানীয় উদ্যোক্তারা। 75% মোবাইল তাদের শেয়ার হওয়ার পরে যদি তারা 1% না 76% হয়, এটাকেও আমরা দেখার উচিত আছে। সেখানে 10-15% প্রবৃদ্ধি তারা করবে, ডোমেস্টিক কোম্পানি বন্ধ হয়ে যাবে, মানুষ চাকরি হারাবে, দেশের স্বার্থ বিকিয়ে আমরা কি বলে মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমরা প্রায়োরিটি দিব, হতে পারে না। IGW, ICX এবং IIGর মতো এমন সব শতাধিক প্রতিষ্ঠানে কাজ করছে দেশের 2,500-এর বেশি প্রযুক্তিবিদ। এর মধ্যে কেবলমাত্র IGW খাতেই বিনিয়োগের পরিমাণ 5,000 কোটি টাকার বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাড়ির উঠোনে এসে ভিড়ল দৈত্যাকৃতির বিশাল জাহাজ, তবুও ঘুম ভাঙল না মালিকের। অবাক করার মতো এই ঘটনা ঘটেছে নরওয়ের ট্রন্ডহেইম ফিয়ার্ডে নামক এলাকায়। বৃহস্পতিবার দিনের আলো ফোটার আগেই 443 ফুট দীর্ঘ এক কার্গো শিপ জোহান হেলবার্গ নামের ওই বাসিন্দার লনে উঠে পড়ে, যার সম্পূর্ণটাই ঘটে নিঃশব্দে। তবে সৌভাগ্যবশত ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নরওয়ের শান্ত সকালে হঠাৎ যেন সিনেমার দৃশ্য। বিশাল এক পণ্যবাহী জাহাজ এসে ভিড়েছে এক ব্যক্তির বাড়ির প্রাঙ্গণে। এ ঘটনা দেখে চোখ কপালে উঠেছে আশপাশের প্রতিবেশীর। লম্বায় 135 মিটারের বিশাল জাহাজটির আঘাত থেকে একটুর জন্য রক্ষা পায় জোহান হেলবার্গ নামের ওই ব্যক্তির বাড়ি। এত বড় ঘটনাতেও বেঘোরে ঘুমাচ্ছিলেন তিনি। বহু ডাকাডাকি আর চেষ্টার পর মিস্টার হেলবার্গকে ডেকে তোলেন তার প্রতিবেশী। আমি দৌড়ে তার বাড়িতে যাই, ভেবেছিলাম তিনি বাইরে এসে দাঁড়িয়েছেন। দেখি এত বড় ঘটনাতেও বাড়িতে কোনো সাড়া শব্দ নেই। বহুবার দরজার কলিং বেল বাজালাম, তবুও কোনো সাড়া পেলাম না। ফোনে কল দিলে তিনি ধরলেন। বললাম, মিস্টার হেলবার্গ বাইরে আসুন, আপনার বাড়িতে বিশাল এক অতিথি এসেছে। সকালবেলা বিরক্তিকর কলিং বেলের শব্দে ঘুম ভাঙে। জানালা দিয়ে মাথা বের করে দেখি বিশাল এক জাহাজ, আর 5 মিটার সামনে আসলে সরাসরি বেডরুমে এসে ভিড়ত জাহাজটি। সাইপ্রাসের পতাকাবাহী NCL স্টলেন নামের কার্গো জাহাজটিতে মোট 16 জন ক্রু ছিল। নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকার দিকে যাত্রা করছিল এটি। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা। এর আগে 2023 সালে একইভাবে আটকা পড়েছিল জাহাজটি। সেবার অবশ্য নিজ চেষ্টাতেই অবমুক্ত হতে পেরেছিল নৌযানটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। 3 ভাগে বিভক্ত হয়ে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের T20 সিরিজ খেলতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 10 জনের প্রথম গ্রুপে লাহোর আসে শনিবার রাতে, আর হেড কোচ, অধিনায়ক সহ দলের বাকি সদস্যরা রোববার দুবাই থেকে আসে লাহোরে। আসে 2 গ্রুপে ভাগ হয়ে। সোম ও মঙ্গলবার 2 দিন অনুশীলন করার পর সিরিজ শুরু করবে লিটনরা। 28 মে শুরু হচ্ছে পাকিস্তান বাংলাদেশ 3 ম্যাচের T20 সিরিজ। নিশ্চিতভাবেই সিরিজ শুরুর আগে মোটেও ভালো অবস্থানে নেই টাইগার শিবির। আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি নিতে গিয়ে উল্টো হারের লজ্জায় পড়ে সমালোচনায় জর্জরিত দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই দুর্বলতা চোখে পড়েছে মোটা দাগে।
এমন পরিস্থিতিতে পাকিস্তান সফরে আসতে ক্রিকেটাররা করেছে নানা টাল বাহানা। মাঠের পারফরমেন্স যাচ্ছে তাই হলেও চাহিদার কমতি নেই ক্রিকেটারদের। তাদের চাওয়া মেনেই 5 ম্যাচের সিরিজ কমিয়ে 3 ম্যাচ করেছে বিসিবি। সেই সিরিজে অংশ নিতে 3 গ্রুপে ভাগ হয়ে দুবাই থেকে লাহোরে এসেছে বাংলাদেশ দল। তানজিম সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও পারভেজ ইমনের সাথে সাপোর্ট স্টাফের আরও 6 সদস্য লাহোরে আসে প্রথম বহরে শনিবার রাতে। রোববারে আরও 2 ভাগে পাকিস্তানে পৌঁছায় লিটন দাস, নাজমুল শান্ত, ফিল সিমন সহ বাকি সদস্যরা। স্কোয়াডের 2 সদস্য রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ আগে থেকেই পাকিস্তানে আছেন। দুজনেই পিএসএল খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। বাংলাদেশ দলের অন্যদের চেয়ে তাই কন্ডিশন সম্বন্ধে ভালো ধারণা থাকবে এই 2 স্পিনারের। পাকিস্তান সুপার লিগের ফাইনাল থাকায় রোববার অনুশীলনের সুযোগ ছিল না বাংলাদেশ দলের। তবে সোম ও মঙ্গল অনুশীলন করবে দল। লাহোরে এই মুহূর্তে তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি এর বেশি। তাই তো বাংলাদেশ ও পাকিস্তান 2 দলেই অনুশীলন করবে রাতে বাংলাদেশ সময় 8:30টায়। পাকিস্তানের সাথে যে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ, তার সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। বাংলাদেশ সবশেষ যেবার পাকিস্তান সফরে এসেছিল সেবার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে ফিরেছিল। তবে বর্তমানে বাংলাদেশ দলের যা ফর্ম, এবার বাংলাদেশের কাছ থেকে পাকিস্তান সফরে ভালো কিছু আশা করাটা বোকামি বললেও ভুল হবে না। তবে টি-20 যেহেতু শর্টার ফরম্যাটের খেলা, বাংলাদেশ দল একসাথে 3 ডিপার্টমেন্টে সম্মিলিত পারফরমেন্স করলেও অসম্ভবটাকে সম্ভব করা কিন্তু যেতেই পারে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। সাইবার অ্যাটাকের পরও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের প্রায় 3,500 টিকিট বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেছে বাফুফে। তবে কারিগরি ত্রুটির কারণে অনলাইনে পেমেন্ট হওয়ার পরও যারা টিকিট পাননি দ্রুতই তাদেরকে টিকিট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কম্পিটিশন কমিটির। এদিকে টিকিট না পেয়ে হতাশা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল প্রেমীদের। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে টিকিট নিয়ে রীতিমতো শুরু হয়েছে লঙ্কাকাণ্ড। শনিবার দুবার সাইবার অ্যাটাকের কারণে ডাউন হয়ে যায় অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের ওয়েবসাইট। হ্যাকিংয়ের আগে 3,500 টিকিট বিক্রয় হয়েছে বলে নিশ্চিত করেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। এখন আমাদের যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট থেকে আমরা নিয়োগ করেছি, আমরা বিশ্বাস করি ওরা বাংলাদেশের বেস্ট। আর ওনারা যে পরামর্শ দিচ্ছে, ওনারা যে গাইডলাইন দিচ্ছে, ওটা আমাদের বিশ্বাস হলো এটার গাইডলাইন যদি আমরা ফলো করি, অ্যাটলিস্ট আমাদের যে বাকি টিকিট অংশ যেটা বিক্রি করতে হবে, ইনশাআল্লাহ আমরা বিক্রি করতে পারবো সাকসেসফুলি। অনলাইনে টিকিট আবেদনের পর বেশ কিছু আবেদনকারীর মিসম্যাচ হয়েছে বলে স্বীকার করেছে বাফুফে। তবে যাদের পেমেন্ট সম্পূর্ণ হয়েছে তারা টিকিট পাবেন বলে নিশ্চিত করেন তাজওয়ার আউয়াল। সকল টিকিট অনলাইনে বিক্রয় হয়ে গেলে হেল্প বুথের কার্যকারিতা নিয়ে প্রশ্নও রাখেন তিনি। হেল্প বুথটা ফেডারেশনে হবে, বাট আগে আমরা আমাদের প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে রেডি করি। আগে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার পরে টিকিটটা অনলাইন ছেড়ে আমরা বুঝতে পারবো আমাদের ডিমান্ডটা কি। যদি আমরা দেখি যে টিকিট সব সোল্ড আউট, তখন তো আমার হেল্প বুথে তো কোনো কাজে আসবে না। টিকিট সংগ্রহ করতে না পেরে দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় স্টেডিয়ামে হাজির হন ফুটবল অনুরাগীরা। তবে সোনার হরিণ সেই টিকিট না পেয়ে হতাশ তারা। শুনছিলাম রাত্রে 8টা বাজে সার্ভে, এখনো ঢুকতে পারে না, সার্ভারের সমস্যা। তো এই জন্য ঢাকায় চলে আসি টিকিট কাটার জন্য। অনলাইনে বারবার সার্ভার ডাউন দেখাইতেছে, বারবার ঝামেলা করতেছে। মানে 10 তারিখে খেলা, এখন আদতে আমরা টিকিট পাবো কিনা সেটার ভিতরে একটা অনিশ্চয়তা আমাদের ভিতর কাজ করতেছে। ফিজিক্যালি যদি দেয়, কাউন্টার সিস্টেম দেয়, অন্তত 2টা কাউন্টার দিলে একটু আমরা দর্শকরা হয়তো ভোটার আইডি কার্ড দিয়েই নিব। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে বাফুফের নেই কোনো প্রচারণা। স্টেডিয়াম চত্বরে নেই ফুটবল উৎসবের আমেজ, যার আক্ষেপ ঝরেছে সমর্থকদের কণ্ঠে। পরিচালনাটা ঠিক করছে, বাট প্রচারটা ঠিক মতো করতে পারেনি। ইভেন ওনাদের ভিতর দিয়ে পরিষ্কার, বাইরে দিয়ে সদরঘাট, এরকম একটা অবস্থা। এখন আমরা অপেক্ষায় আছি আর কি, যদি শেষ চেষ্টা করে দেব। 30 মে এনএসসির কাছ থেকে স্টেডিয়াম বুঝে পাওয়ার কথা রয়েছে বাফুফের। আর ভুটান ম্যাচে টিকিট বিক্রয় কার্যক্রম 2 দিন পিছিয়ে মঙ্গলবার থেকে শুরু করার লক্ষ্য ফেডারেশনের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।